এক ভয়ঙ্কর গ্যাংস্টার উস্তারা, যে টাকার বিনিময়ে প্রতিনিয়ত খুন করে থাকে। একদিন তার কাছে আসে আফসা নামের এক রহস্যময়ী নারী, যে তার স্বামীর হত্যাকারীদেরকে মারার জন্য উস্তারাকে হায়ার করতে চায়। কিন্তু উস্তারা খুন আর কি করবে, সে তো আফসাকে দেখেই তার প্রেমে পড়ে যায়। সে তাকে পাগলের মতো ভালোবাসতে শুরু করে। কিন্তু আফসা কি সত্যিই তাকে ভালোবাসে? সে কি সত্যিই তার প্রেমিকা, নাকি সে উস্তারাকে ব্যবহার করছে শুধুমাত্র নিজের প্রতিশোধের গুটি হিসেবে? সেটাই দেখবো আজকের গল্প ও রোমিওতে। চলুন তাহলে আর দেরি না করে আজকের এই গল্পটা শুরু করা যাক। শুরুতেই আমরা একটা জাহাজের মধ্যে আমাদের আজকের হিরো উস্তারাকে দেখতে পাই। উস্তারা সেখানে বসে বসে গিটার বাজাচ্ছিল। একটু পরে একজন লোক এসে উস্তারার কাছে একটা ফোন দেয় আর বলে তার কল এসেছে। উস্তারা ফোনটা নিয়ে কানে দিয়েই জিজ্ঞেস করে কে। অপর পাশ থেকে খান সাহেব উস্তারাকে বলে এখনই তার সাথে দেখা করতে। খান সাহেবকে চিনতে পেরে উস্তারা বলে সে এখন আসতে পারবে না। খান সাহেব তখন কারণ জানতে চায়। উস্তারা বলে তার কিছু পার্সোনাল ইমার্জেন্সি আছে, সে আজ আসবে না। তবে খান সাহেব উস্তারাকে তার কাছে যাওয়ার জন্য আদেশ দিয়ে দেয় আর উস্তারাকে কোনো কথা বলতে না দিয়ে কলটা কেটে দেয়। কল কেটে উস্তারা ভেতর থেকে মাইক দিয়ে বাহিরে ছোট নামের কাউকে ডাকে। সেখানে আমরা ছোট সহ উস্তারার আরো কিছু লোকদের দেখতে পাই। উস্তারা ছোটর উপর রেগে জিজ্ঞেস করে খান সাহেব জানলো কিভাবে যে সে বাড়িতে আছে? উস্তারা তাদেরকে বলেছিল না কেউ তার খবর জানতে চাইলে বলে দিতে যে সে এখানে নেই? ছোট এবার ভয়ে ভয়ে দূর থেকে বলে সে খান সাহেবকে বলেছিল যে উস্তারা এখানে নেই, কিন্তু খান সাহেব বলে সে জানে উস্তারা এখানে আছে। উস্তারা তখন জিজ্ঞেস করে তাহলে কে বলেছে তাকে? ছোট বলে সে জানে না। এবার উস্তারা বের হয়ে আসে। তখনই ছোটরা সবাই লুকিয়ে পড়ে। উস্তারা বাহিরে এসে চিৎকার করতে করতে ছোটদের খুঁজতে থাকে আর একটা সময় তাদেরকে খুঁজেও পায়। সে এবার ছোটর উপর বন্দুক তাক করে আর জিজ্ঞেস করে কে বলেছে খান সাহেবকে যে সে বাড়িতেই আছে। ছোট তখনও বলে সে জানে না। এবার উস্তারা সবার পায়ের নিচে গুলি চালায়। সবাই তো প্রচন্ড ভয় পেয়ে যায়। উস্তারা অনেক বেশি রেগেছিল আর তখনই পেছন থেকে কেউ বলে ওঠে সে বলেছে খান সাহেবকে যে উস্তারা বাড়িতেই আছে। উস্তারা তখন পেছনে ঘুরে দেখে তার দাদি দাঁড়িয়ে আছে, অর্থাৎ তার দাদি খান সাহেবকে জানিয়েছে যে সে আজকে জাহাজ অর্থাৎ তার বাড়িতেই আছে। সে এবার দাদির কাছে যায় আর জিজ্ঞেস করে সে কেন বলতে গেল। উস্তারার দাদি বলে সে যারটা খাচ্ছে পড়ছে তার সাথেই পল্টি নিচ্ছে। যদি আজ খান সাহেব না থাকতো তাহলে উস্তারা এরকম আরামায়েশে জাহাজে বসে গুন্ডামি করতে পারতো না। জালাল এতদিনে উস্তারাকে কেটে টুকরো টুকরো করে ফেলে দিত। উস্তারা এখন ভয় পাওয়ার বদলে উল্টো তার দাদির সাথে মজা নিতে থাকে। এরপর সে তার টিমকে নিয়ে নাচতে নাচতে চায় পার্টি করতে, কিন্তু নিচে নামতেই তারা আর বের হতে পারে না, কারণ উস্তারার দাদি যাওয়ার রাস্তা লক করে রেখেছিল। এবার তার দাদি তাদের সামনে আসে আর বলে খান সাহেব তাকে যেখানে ডাকবে যখন ডাকবে আর যে কারণেই ডাকবে না কেন সর্বদা উস্তারাকে খান সাহেবের হুকুম মানতে হবে, না হলে সে তাকে বের হতে দিবে না। এই কথা শুনে উস্তারা এবার না চাইতেও খান সাহেবের পাঠানো গাড়িতে করে তার সাথে দেখা করার জন্য গাড়ির ভেতরে যায়। এখানে একটা জিনিস ক্লিয়ার করে দেয়, উস্তারা অর্থাৎ আমাদের গল্পের নায়ক একজন বড় গ্যাংস্টার। সে তার সাঙ্গপাঙ্গ নিয়ে একটা জাহাজেই থাকে, যেটা আপাতত তাদের বাড়ি বলা চলে। তো উস্তারা খান সাহেবের হয়ে কাজ করে আর খান সাহেবও অনেক প্রভাবশালী একজন গ্যাংস্টার। তবে সে কোনো খুন করে না, বরং সবকিছুর প্ল্যান বানায়। তার সব প্ল্যান বাস্তবায়ন করার জন্য একজন আছে আর সেটা হলো উস্তারা। খান সাহেবদের বড় শত্রু হলো আরো বড় একজন গ্যাংস্টার যার নাম জালাল। আর বাকি সবকিছু আমরা আস্তে আস্তে জানতে পারবো। এখানে আমরা খান সাহেবকে দেখতে পাই যে উস্তারাদের গ্যাংয়ের লিডার, অর্থাৎ উস্তারা না চাইলেও খান সাহেবের সব কথা মানতে হয়। আর উস্তারা ভালো করেই জানে খান সাহেব প্রতিদিন তাকে তার কাছে ডাকে কারো না কারো মার্ডার করানোর জন্য। তাই আজ সে তার মুড না থাকায় আসতে চায়নি, তবে দাদির জন্য তাকে বাধ্য হয়ে আসতে হয়েছে। সে যাই হোক, উস্তারা গিয়ে খান সাহেবের পাশে বসতেই খান সাহেব তাকে টাকা দেয় আর একটা বন্দুক দেয়। উস্তারা তখন বন্দুক দেখে বলে এসবের দরকার নেই। এরপর আমরা দেখি উস্তারার কাছে বন্দুক ছাড়াও আরো অস্ত্র আছে। খান সাহেব এবার তাকে বলে টার্গেট যাতে কোনোভাবেই মিস না হয়। উস্তারা জিজ্ঞেস করে তাদের আজকের টার্গেটটাকে শুনি। খান সাহেব বলে জালালের ফ্রান্স মিনিস্টার। এই কথা শুনে উস্তারা হাসে। খান সাহেব এবার তাকে তার টার্গেট এখন কোথায় আছে তার লোকেশন বলে দেয়। উস্তারাও খানের কথা মতো কাজ করে। জালালের ফ্রান্স মিনিস্টার অর্থাৎ উস্তারার টার্গেট একটা সিনেমা হলে বসে সিনেমা দেখছিল আর তখনই সেখানে এন্ট্রি নেয় উস্তারা। কাউকে আসতে দেখে ফ্রান্স মিনিস্টার জিজ্ঞেস করে কে। তখন উস্তারা তার ধারালো ছোট ছুরিটা বের করে বলে হিরো। এরপরই সে তার সেই ছুরি দিয়ে সেই মিনিস্টারের বডিগার্ডদের মারতে থাকে। মিনিস্টারের শত শত বডিগার্ডের সাথে উস্তারা একাই লড়াই করে। তখন মিনিস্টার সেখান থেকে পালাতে চাইলে উস্তারা তাকেও গুলি করে দেয়। তবুও সে বেঁচে হলের উপর থেকে নিচে লাফ দেয়। এবার উস্তারাও সিনেমার গানের নাচের তালে তালে মিনিস্টারের কাছে যায়। তবে তার আগেই মিনিস্টারের শত শত গার্ড চলে আসে উস্তারাকে মারতে। তবে সে এতে ভয় পায় না, উল্টো সবগুলোর সাথে একাই ফাইট করে। এরপর সে মিনিস্টারকে খুঁজতে থাকে কারণ সে এখনো বেঁচে ছিল। আর তখনই সেখানে খান সাহেবও চলে আসে। উস্তারা খান সাহেবকে দেখে বলে তার টার্গেট এখনো পূর্ণ হয়নি, মিনিস্টার এখনো বেঁচে আছে। খান সাহেব তখন উস্তারার কাছে গিয়ে বলে মেরে ফেলতে। এবার সে খান সাহেবকে বলে খান সাহেব কেন মারছে না। খান সাহেব এবার উস্তারার কাছে এসে বলে খুন করা তার কাজ, কারণ উস্তারাকে সে টাকার বিনিময়ে কাজ করায়। উস্তারা এবার হেসে খান সাহেবকে তার টাকা ফেরত দিয়ে বলে এবার সে মারুক,
অর্থাৎ উস্তারা খান সাহেবের টাকা তাকে দিয়েই বলছে মিনিস্টারকে মারতে। এবার খান সাহেব উস্তারার উপর বন্দুক তাক করে আর বলে আজ যদি সে না থাকতো তাহলে তার হাড্ডিরও কোনো খোঁজ থাকতো না। উস্তারা সবসময় তার গোলাম ছিল আর সবসময় থাকবে, এটা যেন সে ভুলে না যায়। এদিকে উস্তারা এবার চুপ হয়ে যায়। ওদিকে মিনিস্টার পালিয়ে যাচ্ছিল দেখে খান সাহেব আবার মিনিস্টারকে গুলি করে আর আবারও উস্তারার উপর বন্দুক তাক করে আর উস্তারাকে বলতে বলে যে উস্তারা খান সাহেবের গোলাম, খান সাহেব যা বলবে উস্তারা তাই করতে বাধ্য। এবার উস্তারাও খান সাহেবের কথা মতো সব বলে। এর মানে আমরা বুঝতে পারি খান সাহেব উস্তারাকে সবসময় তার গোলাম বানিয়ে রাখতে চায়। সে তাকে জানে বাঁচানোর বিনিময়ে খান সাহেবের হাতের পুতুল বানাতে চায়। এখানে আমরা দেখি উস্তারা খান সাহেবের কথা মতো প্রতিনিয়ত এরকম খুন খারাপি করতে করতে অনেক ক্লান্ত হয়ে পড়েছিল। সে সব থেকে বের হতে চায়, তবে সে জানে যে একবার এই কাজে ঢুকে যায় তারা মরার আগ পর্যন্ত এইসব কাজ থেকে বের হতে পারে না। সে যাই হোক, উস্তারার স্বভাব হলো সে প্রতিনিয়ত মেয়েদের নিয়ে রাত কাটাতে পছন্দ করত। তেমন আজও ছোট তার জন্য মেয়ে রেডি করে রেখেছে। সে তো খুশি মনে রুমে ঢোকে আর তখনই দেখে সেখানে আসলেই একটা সুন্দরী মেয়ে বসে আছে। সে প্রথমে ভাবে মেয়েটা হয়তো তার রাতের সঙ্গী হতে এসেছে, তবে মেয়েটা তাকে দেখেই তার কাছে এসে প্রশ্ন করে যে সে একজনকে খুন করার জন্য কত রেট নেয়। উস্তারা মেয়েটার অদ্ভুত কথায় অবাক হয়, তবে মেয়েরকে দেখে উস্তারা ফ্লার্ট করে বলতে থাকে সেটা কন্ডিশনের উপর ডিপেন্ড করে, তবে সে চাইলে তার জন্য ফ্রিতেই করে দিতে পারবে। এবার মেয়েটা বলে সে 4 জনকে ফ্রিতে কিভাবে মারবে। উস্তারা এবার একটু থেমে যায়, তবে তার কাছে মেয়েটাকে বেশ ইন্টারেস্টিং লাগে, তাই সে প্রশ্ন করে 4 জন কে কে। এবার মেয়েটা 4 জন লোকের নাম বলে, জালাল, পাঠারি, আনসার আর শাঙ্কার। এই সব নাম শুনে উস্তারার এবার সন্দেহ হয় মেয়েটার উপর, কারণ সে যার যার নাম বলেছে সবগুলোর মধ্যে একজন হলো বড় গ্যাংস্টার আর বাকি 3 জন হলো জালালের দলের লোক। উস্তারা এবার মেয়েটাকে জিজ্ঞেস করে যে সে তার অ্যাড্রেস জানলো কিভাবে। মেয়েটা বলে পাশে একটা বিরিয়ানির দোকানে শিল্পী চাচির থেকে সে জেনেছে। এবার মেয়েটা আবারও উস্তারাকে জিজ্ঞেস করে সে কত টাকা নিবে, তবে এবার উস্তারা মেয়েটিকে কিচ্ছু না বলে ছোটকে ডাকে। ছোট তাড়াতাড়ি করে সেখানে আসলে উস্তারা মেয়েটিকে সেখান থেকে বের করে দিতে বলে আর কে মেয়েটাকে এখানে ঢুকিয়েছে সেটা জিজ্ঞেস করে। এবার ছোটর একটা ক্যাটালগ দেখে তারা আসলে কোনো ভুল মেয়েকে উস্তারার কাছে পাঠিয়েছে। এবার তারা সবাই মিলে মেয়েটাকে সেখান থেকে বের করে দেয়। উস্তারা সবার উপর অনেক বেশি রেগেছিল, কারণটা হলো সে ভেবেছে মেয়েটা তার সাথে মশকরা করার জন্য এখানে এসেছে। কিন্তু এখানে আমরা দেখি মেয়েটাকে বের করে দেওয়ার পরও সারা রাত সে উস্তারার জাহাজের বাইরেই দাঁড়িয়ে থাকে। এই মেয়েটার নাম আফসা। আফসা কোনো কারণে জালালের মতো গ্যাংস্টারদের মারতে চাচ্ছে, কিন্তু কিভাবে আফসা তাদেরকে চেনে সেসব তো আমরা সামনেই জানতে পারবো। দৃশ্য চলে যায় পরদিন সকালবেলা। উস্তারা ঘুম থেকে উঠে বাইরে এসে এখন ওই মেয়েটাকে রাস্তায় বসে থাকতে দেখে খুবই অবাক হয়। এর পরের দিনে উস্তারা আফসাকে সেখানেই বসে থাকতে দেখে। এবার সে তার লোকদের দিয়ে আফসাকে ডেকে নেয়। এবার আফসা উস্তারাদের জাহাজে এসে তার পুরো গ্যাংকে দেখতে পায়। সে সোজা উস্তারার কাছে এসে একটা কাপড়ে পেঁচানো কিছু গহনা তার কাছে দেয় আর বলে প্রথমে তাকে পাঠারিকে মারতে হবে। এরপর আফসা একটা ড্রাইভ এগিয়ে দেয় আর বলে এখানে পাঠারির গত 1 মাসের সব রেকর্ড আছে, এমনকি পাঠারি কখন কোথায় যায় কি করে সব উস্তারা এখানে রেখেছে। উস্তারা তখন আফসাকে জিজ্ঞেস করে পাঠারি সহ আর কাকে কাকে মারতে হবে। আফসা বলে আনসারি, শাঙ্কার আর জালাল। লাস্টে জালালের কথা শুনে উস্তারা সহ তার সব লোকেরা জোরে জোরে হাসতে থাকে। এবার উস্তারা আফসার কাছে এসে বলে জালাল কোনো মানুষ না, সে একটা জানোয়ার। তাকে মারা তো দূর, তাকে মারার পরিকল্পনা মাথায় আসলে সেটা জালাল যদি একবার জানতে পারে তাহলে তাকে টুকরো টুকরো করে ফেলবে। তার কথা শুনে এবার আফসা উস্তারার বন্দুক দেখায় আর বলে এটা উস্তারা বেচবে কি। উস্তারা বলে বেচবে, তবে সে চালাবে কি করে। আফসা তখন খুব স্ট্রং হয়ে বলে সে শিখে নিবে। উস্তারা জিজ্ঞেস করে কার কাছ থেকে। আফসা এবার উস্তারার দিকে তাকিয়ে বলে তার কাছ থেকে। এবার সে আফসার কাছে আসে আর বলে সে তাকে শিখিয়ে দেবে, তবে তার বদলে আফসা তাকে কি দিবে। আফসা বলে সে যা চাইবে তাই দিবে। উস্তারা এবার তাকে তার সাথে রাত কাটানোর অফার করে। আমরা দেখি আফসা তখন চুপ হয়ে যায়। উস্তারা তখন আফসার দিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পরই আফসা নিজেকে শক্ত রেখে বলে সে রাজি আছে। উস্তারা এরপর আফসার কথা শুনে ঠিকই বুঝতে পারে হয়তো তার জালালকে মারার পরিকল্পনার পেছনে বড় কোনো কাহিনী আছে, আর যা বাস্তবায়নের জন্য সে উস্তারার সাথে শুতেও রাজি। এবার সে আফসার সেই গহনাগুলো তার হাতে দেয় আর তাকে এখান থেকে চলে যেতে বলে। আফসাও তখন কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি আফসা বাড়িতে এসে ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে সেখানে আত্মহনন করতে যায়। আর এখানেই আমাদের ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়, যেখানে আমরা জানতে পারি আফসা স্কুলে পড়াকালীন থেকেই মেহবুব নামের একজন ছেলেকে খুব পছন্দ করত। মেহবুব আফসার জন্য পাগল ছিল, তার স্কুল লাইফ থেকে প্রেম করত। আস্তে আস্তে তারা বড় হতে থাকে, তবে তাদের প্রেমও চলমান থাকে। একটা সময় আফসার পরিবারের সবাই জেনে যায় তাদের প্রেমের কথা। তখন আফসা অনেক বেশি মার খায় তার পরিবারের কাছে, তবুও সে আর মেহবুব হাল ছাড়ে না। কোনো মতে আফসা তার বাবাকে ম্যানেজ করে তাকে মেহবুবের সাথে দেখা করায়, তবে মেহবুব তখন কোনো কাজ না করায় আফসার বাবা তাকে মেনে নেয় না। এবার আফসা নিজে মেহবুবকে কিছু টাকা দিয়ে আবারও তার বাবার কাছে পাঠায়, তবে এইবারও তার বাবা রাজি হয় না। তবে মেহবুবকে সে শর্ত দেয় যে সে যদি 3 মাসের মধ্যে তাকে 50,000 টাকা এনে দিতে পারে
আর তার মেয়েকে নিয়ে রানীর মতো রাখতে পারে তাহলেই সে আফসাকে তার হাতে তুলে দিবে। এদিকে মেহবুব আফসাকে পাওয়ার জন্য এই শর্তে রাজি হয়ে যায়। কিছুদিন পর সে কাজের জন্য অন্য জায়গায় চলে যায় আর দেখা যায় কয়েক মাসের মধ্যেই সে অনেক টাকা ইনকাম করতে শুরু করে। আর আফসার কথা রেখে মেহবুব আফসার বাবাকে টাকা দিয়ে তাকে বিয়েও করে নেয়। আফসাও অনেক বেশি খুশি ছিল, তার ভালোবাসার মানুষ তার কথা ফেলেনি। বিয়ের পর আফসার মেহবুব মিলে খুব শান্তিপূর্ণভাবেই সংসার করছিল। তবে হঠাৎ একদিন মাঝরাতে আফসার দরজায় নক শুনে মেহবুব এসেছে ভেবে দরজা খোলে, কিন্তু দেখে মেহবুব খুবই আহত অবস্থায় আছে আর তাকে ধরে আছে দুজন লোক। আফসা তখন তার এই অবস্থা দেখে খুবই ঘাবড়ে যায়। লোক দুটো মেহবুবকে ভেতরে আনতে আনতে আফসাকে জানায় যে আফসা যাতে বেশি চিন্তা না করে, যে মেহবুবের এই হাল করেছে তাকে জালাল ভাই ছেড়ে দিবে না। আফসা এখানে প্রথমবার জালালের নাম শোনে। লোকগুলো তাদের সাথে করে ডাক্তারও নিয়ে এসেছিল। ডাক্তার এসে মেহবুবের ট্রিটমেন্ট করে। এখানে দুইটা লোক আফসাকে জানালার সামনে নিয়ে যায় আর শাঙ্কার নামের একজন লোকের সাথে পরিচয় করিয়ে দেয়। এদিকে শাঙ্কার তো আফসার মতো সুন্দরী মেয়ে দেখে তার দিকেই তাকিয়ে থাকে। আফসাই সবকিছু দেখে এতটুকু বুঝতে পারে যে এই লোকগুলোর একটাও ভালো কেউ না। পরে মেহবুব আস্তে আস্তে সুস্থ হয়ে উঠলে আফসা মেহবুবের কাছ থেকে সব জানতে পারে। আফসার বাবা যখন মেহবুবকে টাকার জন্য চাপ দেয় তখন মেহবুব কিছুই জানতো না যে এত কম সময়ের মধ্যে সে কিভাবে সব ম্যানেজ করবে। আর তখনই মেহবুব এখানে এসে জালালের গ্যাংয়ের গ্রুপে যোগ দেয় আর সেখান থেকে এত কম সময়ে মেহবুব এত টাকা পেয়েছে। সে এতদিন তার জীবনের বাজি রেখে শুধুমাত্র আফসাকে পাওয়ার জন্য এরকম একটা পদক্ষেপ নিয়েছে, সেটা এতদিন জানতো না আফসা। তবে এখন জানতে পেরে অনেক বেশি রাগ করে সে, কারণ এইসব কাজে জীবনের অনেক ঝুঁকি আর আফসা চায় না মেহবুবের কিছু হোক। তাই আফসা এবার মেহবুবকে জালালের গ্যাং ছেড়ে দিতে বলে। বাকি জীবন না হয় তারা কোনো না কোনো ভাবে পার করে দিবে। এবার মেহবুবও রাজি হয়ে যায় জালালের গ্রুপ ছেড়ে দেওয়ার জন্য। সে পুরোপুরি সুস্থ হয়ে গেলে সে গ্যাং ছেড়ে দেওয়ার কথা ভাবে। সেদিন আফসা নামাজ পড়ে মেহবুবকে দোয়াও করে দেয় যাতে সে সুস্থ স্বাভাবিকভাবে জালালের গ্যাং ছেড়ে আবারও আফসার কাছে ফিরে আসতে পারে। সেদিন বাড়ি থেকে যাওয়ার পর আফসা পুরোটা সময় মেহবুবের জন্য চিন্তা করছিল। তবে একদিন খবর আসে মেহবুব আর বেঁচে নেই। আফসা যেটার ভয় পেয়েছিল সেটাই হয়। এরপর আফসাকে মেহবুবের লাশ দেখানো হয়। আফসা তো বিশ্বাসই করতে পারছিল না এই সব কিছু, কারণ সেদিন সে হাসি খুশি ভাবে মেহবুবকে দোয়া করে ঘর থেকে বের হতে দিয়েছিল আর আজ সে মৃত। এরপরই মেহবুবের মৃত্যুর দায়ের জন্য জালালদের উপর কেস করে আফসা। তবে এতে কোনো লাভ হয় না। জালালের উকিল আর পাঠারি নামের পুলিশ মিলে সব দোষ মেহবুবের নামে সাজিয়ে তাকে বড় গ্যাংস্টার দাবি করে আর জালালকে কেস থেকে বাঁচিয়ে নেয়। এরপর থেকে আফসা সব আশা ছেড়ে দেয় আর চিন্তা করে সে নিজেই তার স্বামীর মৃত্যুর প্রতিশোধ নিবে, কাউকে ছেড়ে দিবে না। আর যদি আফসা সেটা না করতে পারে তাহলে সে নিজেও বেঁচে থাকবে না। আর এখানেই আমরা বুঝতে পারি এ কারণেই সে এরকম কোনো গ্যাংস্টারকে খুঁজেছে যারাও জালালের শত্রু, আর এই গ্যাংস্টারটাই হলো উস্তারা। তবে এখন উস্তারার কাছ থেকে আশাহত হয়ে সে বাড়ি এসে আত্মহননের চিন্তা করে। তবে আমরা দেখি আফসা আত্মহনন করে না, হয়তোবা সে এখনো চায় নিজের হাতে তার স্বামীর খুনিদের প্রতিশোধ নিতে। একদিন উস্তারা আর তার লোকেরা মিলে সেই বিরিয়ানির দোকানে আসে বিরিয়ানি কিনতে। সেখানেই আমরা আফসাকে দেখতে পাই, অর্থাৎ সেও এই দোকানে কাজ করে। উস্তারা আফসার কাছে গিয়ে সেদিনের জন্য মাফ চায়, কারণ সেদিন উস্তারা আফসাকে বেশি বলে ফেলেছিল। তার কথা শুনে আফসা হেসে বলে আজকাল দুনিয়াতে মানুষ কোনো লাভ ছাড়া কাজ করবেই বা কেন। এবার সে আফসার কাছে এসে বলে কোনো মানুষকে মারা এতটা সহজ না যতটা আফসা ভাবছে। আফসা উস্তারার কথায় কিছুই বলে না। এরপর আফসা গিয়ে উস্তারাদের সব খাবার তাদের গাড়িতে রাখে। খাবার রাখার সময় সে সেখানে একটা পিস্তল দেখতে পায়। আশেপাশে কাউকে না দেখে সে সেই পিস্তলটা নিয়ে নেয়। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই আফসা এখন সেই রেস্টুরেন্টে বসে আছে যেখানে পাঠারি প্রতিদিন আসে, অর্থাৎ সে এখানে বড় কোনো উদ্দেশ্য নিয়ে এসেছে। আর ঠিক টাইমে পাঠারিও সেই রেস্টুরেন্টে চলে আসে। সে আসতে আফসা তার উপর নজর রাখতে শুরু করে। পাঠারির সাথে আনসারিও ছিল। এখানে একজন ঘটক পাঠারিকে মেয়ে দেখাচ্ছিল বিয়ে করার জন্য, কিন্তু পাঠারির একটা মেয়েও পছন্দ হচ্ছিল না। সে সুন্দর কাউকে চায়। এদিকে আফসা বারবার তার পিস্তল বের করে পাঠারিকে মারতে যেও পারছিল না। এদিকে পাঠারির কল আসায় সে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায়। এটা দেখে আফসা তাড়াতাড়ি করে পাঠারির পেছন পেছন যেতে নেয়। তার আগে ওয়েটারের সাথে লেগে সব খাবার পড়ে যায়। এরই মাঝে পাঠারি সেখান থেকে চলে যায়। এটা দেখে আফসার অনেক বেশি রাগ হয়। তবে আনসারি তখনও সেখানে ছিল। এবার আনসারি ওয়াশরুমে গেলে আফসাও তার পেছন পেছন যায়। এরপরই সে তার উপর বন্দুক তাক করে। আনসারি এটা দেখে অনেক ভয় পেয়ে যায়। তবে প্রথমবার হওয়ায় আফসা কিছুতেই গুলি করতে পারছিল না। আর সেই সুযোগেই আনসারি আফসার হাত থেকে বন্দুক ফেলে দেয় আর তার উপর হামলা করে। আফসা কোনো মতে বেঁচে সেখান থেকে বেরিয়ে আসে। তবে আনসারি পেছন থেকে আফসার পেছনে গুলি করে দেয়। আফসা তখন নিচে পড়ে যায়। আনসারি তাকে চিনতে পেরে যায়, তাই এইবার সে আফসাকে জানে মেরে দিতে চায়। তবে তার আগেই উস্তারা সেখানে এসে সবার সামনে আনসারির গলা কেটে ফেলে আর আনসারি সেখানেই মারা যায়। আফসাও এটা দেখে শান্ত হয়। এরপর আমরা দেখি উস্তারা আফসাকে তার কাছে নিয়ে নিজেরাই আফসার পিঠ থেকে গুলি বের করে, যার কারণে আফসার অনেক বেশি কষ্ট হয়। তবে পুরোটা সময় উস্তারা আফসার হাত শক্ত করে ধরেছিল। গুলি বের করা হয়ে গেলে উস্তারাও বেরিয়ে আসে। ছোটও তার পেছন পেছন আসে। ছোট অনেক বেশি চিন্তায় ছিল, কারণ রেস্টুরেন্টে সবাই দেখেছে উস্তারা আনসারিকে মেরেছে। এই খবর যদি জালাল পায় তাহলে যেভাবেই হোক সে উস্তারাকে খুঁজে বের করে মেরে ফেলবে। এছাড়াও উস্তারাদের স্বাধীনভাবে রাস্তাঘাটে চলাফেরা করাও বন্ধ হয়ে যেতে পারে। তবে উস্তারা এসব নিয়ে বেশি টেনশন করে না। এরপর আমরা দেখি একটা চার্চের মধ্যে খান সাহেব উস্তারার সাথে দেখা করে। খান সাহেবের কাছে ওই খবরটা পৌঁছে যায়। সে তখন উস্তারাকে এই বিষয় নিয়ে জিজ্ঞেস করলে উস্তারা বলে সে সেই রেস্টুরেন্টে খেতে গিয়েছিল। তবে সেখানে গিয়ে একটা মেয়েকে এভাবে ইফটিজিং করতে দেখে
দেখে উস্তারা আর তার রাগ কন্ট্রোল করতে পারেনি। তবে আমরা দেখি খান সাহেব উস্তারার কথায় বিশ্বাস করে না, আর কিছুদিনের জন্য খান সাহেবের অনুমতি ছাড়া তাকে কোথাও যাওয়ার জন্য নিষেধ করে দেয়। উস্তারাও এই কথা মেনে নেয়। এবার খান সাহেব জানায় আগামী মাসে জালালের একটা শিপমেন্ট নেপালে ডেলিভারি হবে, আর সেখান থেকে উস্তারার নেক্সট অপারেশন শুরু হবে, তাই তাদেরকে এখন থেকে অনেক কেয়ারফুল থাকতে হবে। উস্তারাও এবার তাদের টার্গেটের ব্যাপারে সব জেনে যায়। এদিকে সেদিনের পর থেকে আফসা উস্তারাদের সাথেই থাকতে শুরু করে। উস্তারা আফসার অনেক যত্ন নেয়। আফসার ঘাস শোকানোর জন্য অনেক টাইম লাগে, তাই উস্তারা আফসাকে সেখানেই রেখে দেয়। আস্তে আস্তে আফসা সেখানকার সবার সাথে পরিচিত হয়ে যায়। একদিন উস্তারারা সবাই মিলে ক্যারাম খেলছিল, যেখানে কেউই তাকে হারাতে পারছিল না। সেই সময় আফসা সেখানে আসে আর নিজে খেলতে বসে যায় উস্তারার সাথে, আর এবার আফসা তাকে হারিয়ে নিজে জিতে যায়। এটা দেখে বাকি সবাই অনেক খুশি হয়। আফসাকে জিততে দেখে উস্তারা অনেক খুশি হয়, আর তার মাথার ক্যাপ সে আফসাকে পরিয়ে দেয়। এখানে আমরা বুঝতে পারি উস্তারা আফসার প্রতি একটু একটু করে দুর্বল হচ্ছে, তার জন্য তার মায়া কাজ করছে, যেটাকে পছন্দও বলা চলে। আর এভাবেই সেখানে থাকতে থাকতে আফসাও আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠে। সে এতদিনে উস্তারা আর তার গ্যাংয়ের সাথে মিলে অনেক কিছুর সাথে অভ্যস্ত হয়ে উঠেছে। সে উস্তারার দাদির রুমে ঘুমায়। একদিন রাতে আফসা কোনোভাবে ঘুমাতে পারছিল না, তাই মাঝরাতেই সে রুম থেকে বেরিয়ে বাইরে চলে যায়। এদিকে আমরা উস্তারাকে দেখতে পাই, যে রোজকার মতো মেয়েদের নিয়ে শুয়েছিল। সে সময় হঠাৎই কারো মিষ্টি কণ্ঠের গানের আওয়াজ শুনে তার ঘুম ভেঙে যায়। সে উঠে রুম থেকে বেরিয়ে দেখে দূরে একটা নৌকার মধ্যে আফসা বসে আছে, অর্থাৎ এই গানের কণ্ঠটা আফসার ছিল। উস্তারা তখন তার দিকে এগিয়ে যায় আর তার পাশে গিয়ে দাঁড়ায়। আফসা তখন উস্তারাকে দেখে চুপ হয়ে যায়। উস্তারা আফসাকে বলে তার গানের গলা অনেক সুন্দর, সে কোথা থেকে শিখেছে। আফসা বলে তার বাবা ক্লাসিক গানের বড় ওস্তাদ ছিল, তার কাছ থেকেই শেখা। উস্তারা এবার আফসার পাশে গিয়ে বসে। আফসা এবার উস্তারাকে জিজ্ঞেস করে তার নাম উস্তারা কিভাবে হলো। সে জানায় তার বাবার একটা সেলুনের দোকান ছিল। একদিন একজন লোক এসে তার বাবার সাথে ঝামেলা করে আর তার বাবাকে খুব মারে। এরপর থেকে উস্তারা শপথ করে রেখেছিল সেই লোকটাকে বাঁচিয়ে রাখবে না। একদিন লোকটা তার বাবার দোকানে আসে দাড়ি কাটতে, আর সেই সুযোগে সে দাড়ি কাটার ছুরি দিয়েই তার গলা কেটে দেয়। এরপর ডাক্তাররা লোকটার পোস্টমর্টেম করে বলে লোকটাকে যে মেরেছে সে আসলেই একজন আর্টিস্ট। আর এরপর থেকে উস্তারার নামে ফেমাস হয়ে যায়, আর সবাই বুঝে যায় কেউ যদি উস্তারার সাথে পাঙ্গা নিতে আসে তাহলে কারো রূহ বেঁচে থাকবে না। তার কথা শুনে আফসা হেসে ফেলে। এরপর সে আবারও গান গাইতে থাকে। উস্তারা তখন শুধু আফসার দিকেই তাকিয়ে থাকে। আফসার গান শুনে হঠাৎ সে ইমোশনাল হয়ে যায় আর সেখান থেকে উঠে চলে যায়। উস্তারাকে চলে যেতে দেখে আফসা তাকে বলে তার এখন এখান থেকে চলে যাওয়া উচিত, সে তো এখন সুস্থ আছে। উস্তারা কথাটা শুনে আবারও তার দিকে ফিরে আসে আর উস্তারার শালটা আফসার গায়ে জড়িয়ে দিয়ে বলে সে তো ভেবেছিল আফসার এই ঘা কখনো শুকাবে না। এই বলে সে সেখান থেকে চলে যায় আর আফসা তার দিকেই তাকিয়ে থাকে। সে বুঝতে পারে উস্তারা তাকে কোন ঘায়ের কথা বলছে, অর্থাৎ উস্তারা তাকে পছন্দ করে ফেলেছে। পরের দিনই দেখা যায় উস্তারা বাইরে বসে গিটার বাজাচ্ছিল। তখন ছোট এসে তাকে খান সাহেবের কল এনে দেয়। উস্তারা কল রিসিভ করতেই খান সাহেব তাকে তাদের অপারেশন পূরণ করতে বলে, তাকে নেপালে যেতে বলে, অর্থাৎ জালালের অস্ত্রগুলো নেপালে ডেলিভারি হতে চলেছে। উস্তারাও এখন তাড়াতাড়ি করে ছোটকে নেপালের টিকিট কাটতে বলে। ছোট এবার তাকে জিজ্ঞেস করে উস্তারার সাথে আফসারও নেপালের টিকিট কাটলে কেমন হয়। আমরা দেখি ছোটর এমন বুদ্ধিমানের মতো কথা শুনে উস্তারার সাথে সাথে রাজি হয়ে যায় আফসাকেও তার সাথে করে নেপালে নেওয়ার জন্য। আর তখনই সেখানে আফসা আসে। সে উস্তারাকে আবার বলে সে চলে যেতে চায়, সে এখন সুস্থ। উস্তারা এবার তাকে প্রশ্ন করে যে সে বাসায় যেয়ে কি করবে, হয়তো নিজে আত্মহনন করবে, না হলে বিয়ে, কিন্তু দুটোই তো একই জিনিস। আফসা বলে হয়তো আত্মহনন সে করে নিবে। উস্তারা এবার তার কাছে আসে আর বলে আফসা মেহবুবের মৃত্যুর কারণে নিজেকে দোষারোপ করছে, তাই জালালের উপর প্রতিশোধ না নিতে পেরে নিজের উপর নিবে, তাই তো। আফসা তখন চুপ হয়ে থাকে। এবার উস্তারা আফসাকে প্রশ্ন করে সে কি জালালের প্রতিশোধ নিবে। আফসা বলে তার দ্বারা সেটা হবে না। আফসারা নিজেকে শক্ত রাখতে পারে আর না গুলি চালাতে পারে। উস্তারা আফসার দিকে তাকিয়ে বলে সে তার বাবার প্রতিশোধ তো সহজে নিয়েছে, তবে আফসার কি মনে হয় জালালের লোকেরা মেহবুবকে একেবারেই মেরে ফেলেছে? না, তারা মেহবুবকে কাতরাতে কাতরাতে মেরেছে। এখানে আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই ওদিন যখন আফসার কথা মতো মেহবুব সুস্থ স্বাভাবিকভাবে যায় জালালের লোকেদের কাছে, সেখানে পাঠারি আর শাঙ্কার ছিল। মেহবুব জালালের সাথে ফোনে কথা বলে, সে জালালকে তার কাজ ছেড়ে দেওয়ার কথা জানায়। জালাল এতে রাজি হয় না। মেহবুব তখন জালালকে আশ্বাস দেয় যে পর্যন্ত তারা নতুন কোনো কর্মী না খুঁজে পাবে মেহবুব তাদের সাথেই কাজ করবে। এবার জালাল রাজি হয়ে যায় তাকে টিম থেকে বাদ দেওয়ার জন্য, যেটা শুনে মেহবুবও অনেক বেশি খুশি হয়। কিন্তু সে তার কথা শেষ করে চলে যেতে চাইলে পাঠারি মেহবুবকে যেতে দেয় না আর বসে চা খাওয়ায়। মেহবুব বুঝতে পারে পাঠারিরা তাকে এত সহজে ছাড়বে না, কারণ সেও এতদিন তাদের সাথে কাজ করেছে। তাই মেহবুব পরিস্থিতি সুবিধার না বুঝে সেখান থেকে পালাতে চায়। তবে আমরা দেখি পাঠারি সহ আরো লোকেরা মেহবুবের পেছন পেছন দৌড়ায় আর তার পায়ে গুলি করে দেয়। মেহবুব তাও নিজেকে বাঁচিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে। এবার পাঠারি মেহবুবকে গুলি করে আর মেহবুব সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে। তবে সে তখনও বাঁচার আপ্রাণ চেষ্টা করছিল। ঠিক সেই মুহূর্তেই শাঙ্কার এসে মেহবুবকে আরেকটা গুলি করে। মেহবুব তখন সেখানেই মারা যায়।
দেয়, যেটা দেখে বাকিরা সবাই মজা নিতে থাকে। এভাবেই মেহবুবকে যন্ত্রণা দিয়ে তারা সবাই মিলে মেরেছে, কারণ জালালের টিমে একবার কেউ ঢুকলে সেখান থেকে বের হওয়ার একমাত্র পথ হলো মৃত্যু। আর এইসব উস্তারার কাছ থেকে শুনে আফসার চোখে পানি চলে আসে। তার ভালোবাসার মানুষকে জানোয়ারগুলো কিভাবে মেরেছে এটা ভাবতেই তার মনে জালালদের উপর প্রতিশোধের আগুন আবারও জ্বলে ওঠে। এই প্রতিশোধ নেওয়ার জন্যই আফসার সব করতে পারবে। আর এরপর থেকেই আমরা দেখি আফসার উস্তারার কাছ থেকে ঠিকভাবে গুলি চালানো শিখে নেয়, এছাড়াও যা যা দরকার সবকিছু ট্রেনিং নেয়। এরপর উস্তারা আর আফসা মিলে নেপালে চলে যায়, সেখানে তারা দুজনেই ছিল। উস্তারা অপারেশন শুরু করার আগে আফসার সাথে বসে গল্প করছিল। এখানে আমরা জানতে পারি উস্তারা আগে স্পেনে জালালের সাথে কাজ করত, অর্থাৎ তারা একই টিমের ছিল। তবে একটা সময় হিন্দু মুসলিম সব টিমকে আলাদা করে দেওয়া হয়। জালাল গিয়ে উস্তারাদের শত্রুদের সাথে হাত মেলায়, আর এরপর থেকে উস্তারা জালালের সাথে কাজ করা বন্ধ করে দেয় আর বোম্বে চলে যায়। এই কথা শুনে আফসা বলে, কিন্তু সে তো শুনেছিল উস্তারা জালালের ভাইকে মেরেছে আর জালালের বউয়ের পেটের বাচ্চাকে মেরেছে, যার জন্য উস্তারাকে জালালের টিম ছাড়তে হয়েছে। উস্তারা বলে সে জালালের ভাইকে মারেনি, মারতে হয়েছে। আফসার কারণ জিজ্ঞেস করার আগেই উস্তারা তাদের আশেপাশে কারো উপস্থিতি টের পায়। এটা দেখে সে তাড়াতাড়ি করে তার পিস্তল রেডি করে, আর সেখানেই উস্তারা দেখে তার পুরো টিম সেখানে এসে হাজির। সে সবাইকে দেখে অবাক হয়ে যায় আর জিজ্ঞেস করে তারাও তাদের পেছন পেছন চলে এসেছে। একথা শুনে ছোটু বলে উস্তারা তাদের বড় ভাই, তাই সে যেখানে থাকবে তারাও তার পেছনে পেছনে থাকবে সব সময়। একথা শুনে আফসা সহ সবাই হেসে ফেলে। এরপরে আমরা দেখি একটা গুহার ভেতরে কিছু মালামাল নিয়ে অনেকগুলো মানুষ যাচ্ছিল। কিছুক্ষণ পরেই সেখানে আমরা এন্ট্রি নিতে দেখি উস্তারাকে। উস্তারাকে দেখেই লোকগুলো মালামালগুলো সেখানে রেখে পালায়। উস্তারার সাথে তার দলবল সবাই ছিল। তার লোকেরা সবাই মালামালগুলো উঠিয়ে নেয়, আর তখনই জালালের লোকেরা গাড়ি নিয়ে বন্দুক নিয়ে উস্তারাদের সামনে এসে হাজির হয়। এটা দেখে উস্তারা উল্টো দিকে পালাতে থাকে। পেছন থেকে লোকগুলো উস্তারাদের উপর ফায়ার করতে থাকে। উস্তারা সামনে গেলে সামনে থেকেও আরেকটা গাড়ি এসে তাদের উপর ফায়ার করে। উস্তারা তখন মাঝখানে ফেসে যায়। লোকগুলো এবার গাড়ি থেকে নেমে উস্তারাদের লোকেদের গুলি করতে থাকে। এরপরে একজন লোক উস্তারার উপর বন্দুক তাক করে। আর এদিকে আমরা জালালকে দেখতে পাই, যে স্পেনের একটা ষাঁড়ের রেস দেখার জন্য বসেছিল। এটা স্পেনের অনেক বিখ্যাত একটা খেলা বলা চলে, যেখানে একটা ষাঁড়ের সাথে লড়াই করে একজন মানুষ। ষাঁড়ের সাথে লড়াই করার সময় মানুষ আহত বা নিহতও হতে পারে। যদি কেউ ষাঁড়কে হারিয়ে দিতে পারে তাহলে সে জিতে যায়। আর এই খেলাটা জালাল অনেক উপভোগ করে। জালাল খেলাটা মজা নিয়ে দেখছিল, আর তখন একজন লোক এসে তাকে একটা কল ধরিয়ে দেয়। কলের ওপাশ থেকে জালালের একজন লোক জানায় তারা উস্তারাকে ধরে নিয়ে এসেছে। এখানে আমরা দেখি জালালের লোকেরা আসলেই উস্তারাকে ধরে বেঁধে রেখেছে। জালাল এবার উস্তারার সাথে কথা বলতে চায়। লোকটা এবার উস্তারার কাছে ফোন নিয়ে যায়। জালাল এবার খুশি হয়ে তাকে বলে আগে উস্তারা আর তার কতই না সুন্দর ভালোবাসার সম্পর্ক ছিল, কিন্তু এখন তাদের সম্পর্কটা কেমন হয়ে গেছে। জালাল তো এখনো ভেবে পায় না উস্তারা মহসিনকে কেন মারলো। উস্তারার জন্য তো জালালের বাচ্চাটা পেটেই মারা যায়, আর জালালের ওয়াইফ পাগল হয়ে যায়। তার কথা শুনে উস্তারা কিছুই বলে না। এদিকে জালালের রেসের টাইম হয়ে গিয়েছিল দেখে জালাল উস্তারাকে ফোনটা একটু হোল্ড করতে বলে মাঠে নেমে যায় ষাঁড়ের সামনে। এখন সেই ষাঁড়ের সাথে লড়াই করবে। চারিদিকে প্রচুর মানুষ জালালকে তখন দেখছিল। এদিকে আমরা আফসাকে দেখি সে লুকিয়ে লুকিয়ে উস্তারাকে যেখানে রাখা হয়েছিল সেখানে চলে আসে, আর পেছন থেকে এসে সে জালালের লোকেদেরকে গুলি করতে থাকে। উস্তারা আফসাকে দেখে অবাক হয়ে যায়, তবে সময় নষ্ট না করে সে নিজের বাঁধন খুলে ফেলে, আর সেও এবার জালালের লোকদের সাথে ফাইট করতে থাকে। আফসাও একের পর এক লোককে গুলি করে মেরে ফেলছিল। এভাবেই মারতে মারতে একটা লোক পালিয়ে যায়। তখন আফসাও লোকটার পেছন পেছন দৌড়াতে থাকে, আর একটা সময় দূর থেকেই টার্গেট করে আফসা তাকে গুলি করে মেরে ফেলে। লোকটা তাও বাঁচার জন্য সামনে এগিয়ে যায়, কিন্তু সেখানে তখন উস্তারা চলে আসে। উস্তারা এবার আফসাকে ইশারা করে লোকটাকে একেবারে মেরে ফেলতে বলে। আফসাও এবার লোকটার দিকে তাকিয়ে মনে করতে থাকে মেহবুবকে, আর তখনই ক্রোধের আগুনে সে লোকটাকে একের পর এক গুলি করে মেরে ফেলে। অন্যদিকে জালাল ষাঁড়ের সাথে লড়াই করে আর ষাঁড়টাকে মেরে জিতেও যায়। সেই সময় জালালকে ফোন করে উস্তারা। সে জালালকে বলে গভীর জঙ্গলের থেকে সঠিক পথ খুঁজে ফেলতে পারে উস্তারা, তাই সে এখনো বেঁচে আছে। আর হ্যাঁ, জালাল তার ভাইকে আর বাচ্চাকে নিজেই মেরেছে। এই বলেই সে ফোন কেটে দেয়। এদিকে জালাল অবাক হয়ে যায় যে এত কিছুর পরেও উস্তারা এখনো বেঁচে আছে এইটা ভেবে। এদিকে উস্তারাদের দলের লোকেরা যারা মারা যায় তাদেরকে কবর দিয়ে দেয় সবাই মিলে। এরপর উস্তারা আর আফসা মিলে একটা গাছের নিচে বসে থাকে। উস্তারা আফসার কাঁধে মাথা দিয়ে শুয়ে থাকে। আফসা এখানে ভালো করেই বুঝতে পারে উস্তারা শুধুমাত্র আফসাকে বাঁচানোর জন্য নিজেকে বিপদে ফেলেছে, না হলে সে এমন একজন মানুষ যে সে যেভাবেই হোক নিজেকে বাঁচানোর পথ খুঁজে বের করতে পারত, কিন্তু আফসার জন্য সেটা করেনি। তাই এর পরের দিন উস্তারা চোখ খুলে তার পাশে আর আফসাকে দেখতে পায় না। উস্তারা ভাবে হয়তো সে ছোটদের সাথে আছে, কিন্তু সেখানে গিয়ে জানতে পারে আফসা কাল রাতেই চলে গিয়েছিল। এ কথা শুনে উস্তারা অনেক বেশি অবাক হয়ে যায় যে আফসা তার কাছ থেকে দূরে সরে গেছে কেন। এ ব্যাপারটা সে বুঝতেই পারে না। এখানে আমরা বুঝতে পারি উস্তারা আফসার প্রতি অনেক মায়ায় পড়ে গিয়েছিল, তাই তার উপস্থিতি উস্তারাকে এতটা পোড়াচ্ছে। এরপর আমরা স্পেনে জালালকে দেখতে পাই। সে পাঠার
পাঠারি আর শাঙ্কারকে কল দিয়ে তাদের মাদকগুলো 3 সপ্তাহের মধ্যে ডেলিভারি করে দিতে বলে। পাঠারিরা এটা শুনে জালালের কাছে আরো কিছু সময় বাড়িয়ে নিতে চায়। জালাল তখন তাদেরকে কড়াভাবে বলে দেয় যে 3 সপ্তাহের একদিনের বেশি হলে পাঠারি আর শাঙ্কারের মধ্যে যে কোনো একজন মারা যাবে। কথা শুনে তারা দুজনেই চুপ হয়ে যায়। এখানে জালাল কথা বলতে বলতে তার স্ত্রী রাবিয়ার কাছে যায়, আর আমরা রাবিয়াকে দেখতে পাই। রাবিয়া একটা দেয়ালের মধ্যে পেইন্টিং করছিল, যেটা দেখে জালাল তাকে প্রশ্ন করে, রক্তের রং কখনো নীল হয় নাকি? রাবিয়া পেইন্টিংটার দিকে তাকিয়ে বলে, হয়তো। রাবিয়া শুনেছে, রাবিয়াকে একজন নার্স বলেছে যখন তাদের বাচ্চা রাবিয়ার পেটে থেকেই মারা গেল তখন তাদের বাচ্চার পুরো শরীর নীল হয়েছিল। তখন নার্স রাবিয়াকে বুঝিয়েছে মানুষের যখন শ্বাস নেওয়া বন্ধ হয়ে যায় তখন আস্তে আস্তে তাদের রক্ত সহ পুরো শরীর নীল হয়ে যায়। রাবিয়ার কথা শুনে জালাল অনেক বেশি হতাশ হয়। সেভাবে সেদিন তার বাচ্চা তার পেটে মারা যাওয়ার পর থেকেই সেরকম অদ্ভুত কথা বলছে, পাগলামি করে যাচ্ছে। তার তখন রাবিয়ার দিকে তাকালে অনেক মায়া হয়। এখানে আমরা দেখি রাবিয়া এবার জালালের হাতেও রং ধরিয়ে দেয় আকাশে নীল রং করার জন্য। জালালও তাই করে। এদিকে আমরা উস্তারাকে দেখতে পাই যে বোম্বেতে ফিরে এসে আফসার খোঁজে নেমে যায়, কিন্তু কোথাও উস্তারা আফসার খোঁজ পাচ্ছিল না, যেন আফসা পুরো উধাও হয়ে গেছে। উস্তারা এবার আফসার বাড়িতে গিয়ে তার রুমের ভেতর যায় আর দেখে আফসার রুমে এখনো ফ্যানের সাথে একটা ওড়না ঝোলানো। তবে আফসা আত্মহনন করেনি, সেটা খুব ভালো করেই জানে উস্তারা। যাই হোক, সে এবার আফসার চাচি সহ সবার কাছে খোঁজ করে, কিন্তু কেউ আফসার খোঁজ বলতে পারে না। উস্তারা সবাইকে বলে রাখে কেউ যদি আফসাকে দেখে তাহলে যাতে তারা তখনই তাকে খবর দেয়। এরপর আমরা দেখি উস্তারা খান সাহেবের সাথে দেখা করে। খান সাহেব তাকে তাদের অপারেশনের ব্যাপারে বলছিল, কিন্তু আমরা দেখতে পাই উস্তারা খান সাহেবের কোনো কথাতেই মনোযোগ দিচ্ছিল না। কথা শেষ হলে এবার উস্তারা খান সাহেবকে আফসার ছবি আর ডিটেলসটা দেয় আর বলে এই মেয়েকে খুঁজে বের করতে হবে। খান সাহেব কোনো মেয়ের ছবি দেখেই বুঝে যায় আজকাল উস্তারার সব কাজ এরকম বেখেয়ালির কারণ তাহলে এটাই। তবে খান সাহেব জানে সে এখন উস্তারাকে প্রতিশ্রুতি না দিলে উস্তারা তার সব প্ল্যান বিগড়ে দিবে, তাই সে এখন তার সব পেইন্টিং কাজ বাদ দিয়ে আফসাকে খোঁজার ভরসা দেয়। এরপর খান সাহেব বের হয়ে যেতে নিলে দেখা হয় উস্তারার দাদির সাথে। খান সাহেব এবার উস্তারার দাদিকে কিছুটা আকার ইঙ্গিতে বুঝিয়ে দেয় আফসার কথা। উস্তারার দাদি সব বুঝে যায়, কারণ সে আফসাকে চেনে এবং উস্তারা যখন আফসার সাথে থাকে তখন সে অন্যরকম হয়ে যায়, সেটাও সে খেয়াল করেছে। তাই খান সাহেব চলে যেতেই উস্তারার দাদি এবার তাকে বোঝায় যে আফসা একটা সাধারণ মেয়ে, তাই উস্তারা যাতে তার জন্য নিজের কোনো কাজে পিছিয়ে না যায় আর ওই মেয়েটার জীবনও নষ্ট না করে। তবে উস্তারা তো এইসব কিছুই কানে নেয় না। সে সবসময় আফসার খেয়ালেই পড়ে থাকে, তার সাথে কাটানো সুন্দর সুন্দর মুহূর্ত সহ সবকিছু তার চোখে ভাসতে থাকে। উস্তারা তো নিজেকে নিজে গুলি করারও চিন্তা করে, তবে সে সেটা করে না। একদিন সে আফসাকে নিয়ে ভাবনায় পড়ে থাকলে তখন ছোটু উস্তারার সামনে একটা সুন্দরী মেয়ে নিয়ে আসে। সে বলে তার দাদি মেয়েটাকে নিয়ে এসেছে। উস্তারা ভালো করেই বুঝতে পারে তার দাদি আফসাকে ভোলানোর জন্যই এইসব কাজ করছে, তাই এবার সে মেয়েটিকে চলে যেতে বলে, কিন্তু মেয়েটি যায় না। রুমে এসে মেয়েটি নানাভাবে তাকে সিরিয়াস করার চেষ্টা করে, কিন্তু উস্তারা তা হয় না। উল্টো আফসার কথা চিন্তা করে হঠাৎই সে চিৎকার করে কান্না করে ওঠে। এটা দেখে মেয়েটা তখনই পালিয়ে যায়, আর কান্নার শব্দ পেয়ে ছোট সহ সবাই সেখানে চলে আসে। উস্তারা তো মরা কান্না জুড়ে দিয়েছিল। এটা দেখে কিছু না বুঝতে পেরেও উস্তারার লোকেরা তার সাথে কাঁদতে থাকে। একটা পর্যায়ে উস্তারা পাগলের মতো করে হাতে বন্দুক নিয়ে বেরিয়ে যায়। কেউ তো কিছুই বুঝতে পারে না যে হচ্ছেটা কি। এখানে আমরা দেখি উস্তারা সোজা জালালের ফ্যাক্টরিতে চলে যায়, যেখানে হাজার হাজার মাদক ট্রান্সফার করা হচ্ছিল, আর সেখানে পাঠেরই সংকারও ছিল। অর্থাৎ আফসাকে হারানোর ক্রোধে উস্তারা এখন তাদেরকে মেরে ফেলবে, যাদের জন্য আফসা তার কাছ থেকে দূরে সরে গেছে। উস্তারা তার গাড়ি নিয়ে এন্ট্রি নিয়েই সেখানে এক এক করে প্রায় সবাইকে গুলি করতে থাকে। এরপর ফ্যাক্টরির ভেতরে গিয়ে সাধারণ কর্মীদের বের করে জালালের লোকেদেরকে খুবই নির্মমভাবে মারতে থাকে। একজনকে গুলি করে সেই ক্ষতস্থানে অ্যাসিড ঢেলে উস্তারা ওই লোকটাকে ফাঁসিতে ঝুলিয়ে রাখে। তবুও তার রক্ত ঠান্ডা হচ্ছিল না। এদিকে এই সব দেখে পাঠারিয়া শাঙ্কার কোনো মতে সেখান থেকে বেঁচে চলে আসে আর জালালকে কল করে সবকিছু খুলে বলে। এসব শুনে জালাল শাঙ্কারকে বলে সে এখনো বেঁচে ফিরলো কিভাবে। শাঙ্কার বলে উস্তারাকে খান সাহেব প্রোটেকশন দিয়ে রেখেছে, তাই তাদেরকে ধ্বংস করতে আগে খান সাহেবকে খালাস করতে হবে। জালাল বলে এক খান সাহেবকে খুন করলে আরেকটা আসবে, তাই তাদেরকে আগে উস্তারাকে মারতে হবে। জালাল এবার শাঙ্কারদেরকে উস্তারাকে মারার অর্ডার দেয়। শাঙ্কাররাও প্রস্তুত হয়ে নেয়। এখানে আমরা দেখি সোজা জালালদের ফ্যাক্টরিতে হামলা করার খবর পেয়ে খান সাহেব উস্তারাকে ইচ্ছা মতো মারতে থাকে, কারণ উস্তারা তাদের সব অপারেশন নষ্ট করে দিয়েছে। এখন জালালের সম্পূর্ণ নজর তাদের উপর থাকবে। উস্তারা মার খেতে খেতে অবস্থা খারাপ হয়ে যায়, তবুও সে কিচ্ছু বলে না। এখন খান সাহেব তাকে আগামী 3 দিন এই শহর থেকে দূরে কোথাও চলে যেতে বলে, এতে করে সবাই বেঁচে যাবে। উস্তারাও তখন রাজি হয়ে যায়। এরপর খান সাহেব একটু শান্ত হলে উস্তারা তার কাছে আফসার খবর জানতে চায়। খান সাহেব বলে ইন্ডিয়ার এমন কোনো শহর নেই যেখানে তারা আফসাকে খোঁজেনি, তবে তাকে কোথাও পাওয়া যায়নি। কথা শুনে উস্তারা অনেক বেশি ভেঙে পড়ে। হুট করে কোথায় চলে গেল মেয়েটা। এদিকে খান সাহেব যাওয়ার আগে বলে সে যেন মেয়ের চক্করে নিজেকে না মারে। উস্তারা তো কিছুই বলে না, তবে সে খান সাহেবের ডাস্টবিনে একটা বিরিয়ানির প্যাকেট দেখতে পায়, যেটা আফসার চাচি শিল্পার দোকানে ছিল। এবার উস্তারার কিছুটা সন্দেহ হয়, আর এরপর থেকে উস্তারা শিল্পা চাচির উপর নজর
নজর রাখতে শুরু করে। একদিন সে শিল্পাকে ফলো করতে করতে একটা গণেশ পূজায় চলে যায়, যেখানে প্রচুর মানুষের ভিড় ছিল। শিল্পা লুকিয়ে লুকিয়ে গিয়ে একটা গাড়ির সামনে দাঁড়ায়, আর সেখান থেকে বেরিয়ে আসে পাঠারি সহ আফসা। এতদিন পর উস্তারা তাকে দেখে, তাও সিঁদুর মাথায়। এখানে আমরা জানতে পারি পাঠারি আর আফসার বিয়ে হয়েছে। এর মানে আফসা একদম কাছ থেকে তার শত্রুদের সাথে বদলা নেওয়ার জন্য একাই এরকম একটা পদক্ষেপ নিয়েছে। এদিকে পাঠারি নেমে শাঙ্কারের সাথে আফসার পরিচয় করিয়ে দেয়। আমরা দেখি আফসা তার নামও পাল্টে দিয়েছে, যাতে কেউ তাকে চিনতে না পারে। শাঙ্কারও আফসাকে চিনতে পারে না, কারণ সেদিন সে আফসাকে কাছ থেকে দেখেনি। এদিকে আফসা তো পাঠারির বউ হওয়া সত্ত্বেও আফসার দিকে নজর দিচ্ছিল সে, আর সেই সুযোগটাই নেয় আফসা। সে শিল্পার কাছ থেকে আংটি অদল বদল করে নেয়। এরপর হাজার হাজার মানুষ যখন একসাথে নাচতে থাকে, হই হুল্লোড় করতে থাকে, ঠিক সেই সময় সে শাঙ্কারের কাছে গিয়ে নাচতে নাচতে তার ধারালো আংটিটা দিয়ে ভিড়ের মাঝে তার ঘাড়ে মেরে দেয়। শাঙ্কার এটা দেখে আফসাকে দেখতে যাবে, কিন্তু তার আগেই উস্তারা এসে শাঙ্কারকে ধরে, আর আগে তার গলা কেটে ফেলে। শাঙ্কার সেখানেই লুটিয়ে পড়ে। এখন আফসা আর উস্তারা দুজনই দুজনের দিকে তাকিয়ে থাকে। এখানে শাঙ্কারের আরেকজন লোক আফসার দিকে এগিয়ে আসলে উস্তারা তাকেও মেরে সেখান থেকে চলে যায়। সে যেতেই এবার আফসা চিৎকার করার নাটক শুরু করে, যাতে পাঠারি ভাবে শাঙ্কারকে অন্য কেউ মেরেছে। পাঠারি আফসা চিৎকার শুনে দৌড়ে চলে আসে। আফসা তখন পাঠারিকে জড়িয়ে ধরে রাখে, যাতে সে সামনে যেয়ে উস্তারাকে না খুঁজে পায়। এখানে আমরা আফসার মুখে খুশির ঝলক দেখতে পাই। এদিকে শিল্পা রাত্রেবেলা তার রুমে ঢুকে উস্তারার সঙ্গী ছোটকে দেখতে পায়। শিল্পা তাকে দেখে অনেক বেশি ঘাবড়ে যায়। এরপর সে পাশে তাকাতেই সেখানে উস্তারাকেও দেখতে পায়। সে বুঝে যায় যে উস্তারা শিল্পা আর আফসাকে ধরে নিয়েছে। উস্তারা আর ছোট মিলে এবার শিল্পাকে ধরে, আর এখানেই আমরা জানতে পারি সম্পূর্ণ কাহিনী। আসলে ওই দিন আফসা উস্তারার কাছ থেকে দূরে সরে এসেছিল, যাতে তার জন্য উস্তারা কখনো কোনো বিপদে না পড়ে। আফসা জানে উস্তারা তার প্রতি দুর্বল হয়ে পড়েছে, আর এই দুর্বলতার সুযোগ নিয়েই জালালরা উস্তারাকে শেষ করে দিতে পারত। তাই আফসা তা করেনি। সে এবার নিজে একা গিয়ে খান সাহেবের সাথে দেখা করে, আর নিজেই নেমে যায় পাঠির এবং শাঙ্কারকে মারার জন্য। এখানে খান সাহেবও আফসাকে সাহায্য করে, কারণ সেও জানে উস্তারা আফসার সাথে থাকলে আর কখনোই খান সাহেবের দেওয়া টার্গেট গুলো পূরণ করতে পারবে না। তাই সে নিজেই শিল্পাকে আফসার মা বানিয়ে আফসার নাম পাল্টে পাঠারির সাথে বিয়ে দেয়। এরপর আফসার শাঙ্কারকে মারার মিশনটা পূরণ করতে পারে আজ। এই সবকিছু শুনে উস্তারার অনেক বেশি রাগ হয় আফসার শিল্পার উপরে। এদিকে আফসার রান্নাঘরে রান্না করছিল, তখন রুমে কিছু শব্দ শুনে আফসা ভাবতে থাকে পাঠারি এসেছে, তাই সে দৌড়ে সেখানে আসে। কিন্তু সেখানে তো আমরা উস্তারাকে দেখতে পাই। আফসা উস্তারাকে দেখেই চুপ হয়ে যায়। এবার উস্তারা জোরে আফসাকে দেয়ালের সাথে আটকে ফেলে। সে এবার অসহায় হয়ে আফসাকে বলে যে সে তার সাথে এমন কেন করলো। আফসা বলে তার কাছে আর কোনো উপায় ছিল না। সে জানে সে তাকে ভালোবাসে, আর আফসাও তাকে ভালোবাসে, কিন্তু সে তাদের এই ভালোবাসার চক্করে তাকে মরতে দিতে পারে না। আফসার কথা শুনে উস্তারা এবার হেসে তাকে জড়িয়ে ধরে, আর বলে আফসা যাতে আবারও তার কাছে চলে আসে। আফসা বলে এটা আর এখন সম্ভব না। সে যে কাজে জড়িয়ে গেছে সেটা থেকে সে মেহবুবের প্রতিশোধ নিবে, তাই সে চায় উস্তারা যাতে তাকে নিজের মতো ছেড়ে দেয়। এই কথা শুনে সে এবার অনেক রেগে যায়। আফসা তখন উস্তারাকে জিজ্ঞেস করে সে কি চায়। উস্তারা বলে সে আফসার শরীর চায়। এ কথা শুনে আফসা এবার তার পাশে বসে পড়ে আর তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু উস্তারা কোনো কথাই শোনে না। এবার আফসা সত্যি সত্যি তার জামা খুলে ফেলে উস্তারার সামনে, কিন্তু আমরা দেখি উস্তারা সেখানে তাকাই না। আফসা তখন তার দিকে তাকিয়ে বলে সে জানে উস্তারা কখনো আফসার শরীরকে ভালোবাসেনি, সে আফসার রুহকে ভালোবাসে, কিন্তু তারা দুজন কখনো এই জন্মে এক হতে পারবে না। আফসার কথা শুনে উস্তারা এবার তাকে টেনে বিছানায় শুইয়ে দেয়, আর বলে এখন থেকে উস্তারা এমন কাজ করবে যে এরপর থেকে আফসার মনে উস্তারার জন্য শুধু ঘৃণা জন্মাবে। এরপরে উস্তারা আর কিছু না বলে ড্রিঙ্ক করতে করতে সেখান থেকে চলে যায়। বাইরে এসে সে নিজে থেকে রাস্তার গুন্ডাদের থেকে মার খায়, কিন্তু সে মার খেয়ে কাদার বদলে উল্টো হাসতে থাকে। ছোট সেখানে এসে তাকে বাঁচায়, আর তার এরকম অবস্থা দেখে তারও অনেক খারাপ লাগে। সে তাকে আফসার জন্য এত কিছু করা ছেড়ে দিতে বলে। উস্তারা বলে সে সব ছেড়ে দিবে, তবে যে পর্যন্ত না সে জালাল আর তার লোকেদেরকে মারবে সে পর্যন্ত সে এমনই থাকবে। এ কথা শুনে ছোটও সেটাতে সায় দেয়। এরপর থেকে আমরা দেখি ছোটরা এবার পাঠারি, খান সাহেব আর আফসার উপর নজর রাখতে থাকে। তারা কোথায় যায় কি করে সব খবর পায় উস্তারা। একদিন উস্তারা আফসা এবং খান সাহেবের সিক্রেট মিটিং এর কথাও জানতে পারে। সে সেদিন সেখানে পৌঁছে যায়। একটা ট্রেনের ভেতর আফসাকে আমরা বোরকা পরে আসতে দেখি। ট্রেনের ভেতরে খান সাহেবও বসা ছিল, অর্থাৎ তাদের মিটিং এই ট্রেনের মধ্যেই। উস্তারাও এখানে তাদের দুজনের উপর নজর রাখছিল। তখনই তার একজন লোক তাকে খবর দিয়ে জানায় সামনের স্টেশনে পাঠারিরা অপেক্ষা করছে খান সাহেবকে মারার জন্য। তখন উস্তারা আর লুকিয়ে থাকে না, সে আফসা আর খান সাহেবের সামনে যায়। সে আফসাকে সেখান থেকে চলে যেতে বলে। এটা দেখে খান সাহেব তাকে জিজ্ঞেস করে সে এখানে কি করছে। উস্তারা তাকে কিচ্ছু বলে না। এবার খান সাহেব তার গলা চেপে ধরে। এটা দেখে এবার উস্তারাও খান সাহেবকে মারতে থাকে। এভাবেই ট্রেনের ভেতর তাদের ফাইটিং চলে। পরের স্টেশন আসার আগেই উস্তারা খান সাহেবকে জানায় সামনের স্টেশনে পাঠারি তাদের জন্য অপেক্ষা করছে। এ কথা শোনা মাত্রই খান সাহেব থেমে যায় আর আফসাকে লুকিয়ে থাকতে বলে। আফসাও তাড়াতাড়ি করে নিকাব পরে নেয়। পরের স্টেশনে দেখা যায় সত্যি সত্যি পাঠারিরা সেখানে আসে। উস্তারা আর খান সাহেব বাদে সবাইকে ট্রেন থেকে বের করে দেয়। আফসাও বোরখা পরে বেরিয়ে যায়। যাওয়ার আগে সে একবার উস্তারার দিকে তাকায়। এদিকে পাঠারি উস্তারা আর খান সাহেবকে আটকে ফেলে। পাঠারি এবার খান সাহেবকে ইশারা করে বলে সে যাতে চলে যায়, কারণ তাদের শুধু উস্তারাকে দরকার। এই কথা শুনে খান সাহেব সেখান থেকে যায় না, উল্টো পাঠারিকে একটা গান গাইতে বলে। আমরা দেখি পাঠারি ঠিকই গান গায়, আর গান গাইতে গাইতে হঠাৎই শুরু করে ফায়ার। পাঠারি ও তার লোকেরা খান ও উস্তারাকে গুলি করতে থাকে। উস্তারা আর খান মিলে পাঠারিদের উপর হামলা করে, কিন্তু একটা সময় গুলি খেয়ে খান সাহেব সেখানেই লুটিয়ে পড়ে, আর সে সেখানেই মারা যায়। এটা দেখেই তো উস্তারা স্তব্ধ হয়ে যায়, কিন্তু এরপরই সে একের পর এক বন্দুক দিয়ে পুলিশদের মারতে থাকে। তবে শেষ মুহূর্তে পাঠারি উস্তারাকে গুলি করে, আর গুলি খেয়ে উস্তারা ট্রেন থেকে ছিটকে একটা নদীতে গিয়ে পড়ে। পরের দিন দেখা
যায় উস্তারাকে বড় গ্যাংস্টার দাবি করে তার মৃত্যুর সংবাদ দিচ্ছে পাঠারি নিজে। এদিকে তার মৃত্যুর খবর শুনে আফসা অনেক বেশি শক হয়ে যায়। সে কিছুতেই নিজেকে মানাতে পারছিল না। শিল্পা এবার তাকে পালিয়ে যেতে বলে, না হলে পাঠারি আফসার উদ্দেশ্য জানতে পারলে তাকেও মেরে ফেলবে। কিন্তু আফসা বলে সে জালালকে না মারা পর্যন্ত কোথাও যাবে না। এরপরই পাঠারি আফসার কাছে এসে বলে তারা হানিমুনে যাচ্ছে, জালাল তাদেরকে স্পেনে ডেকেছে পার্টি করার জন্য। এই কথা শুনে আফসা তো বিশ্বাসই করতে পারছিল না। তবে অবশেষে তার জালাল পর্যন্ত পৌঁছানোর সুযোগ হয়ে গেল। এরপর দেখা যায় তারা সেই পার্টিতে চলে যায়। সেখানে সবাই অদ্ভুত অদ্ভুত মুখোশ পড়েছিল। আর এরই সুযোগে আফসা জালালকে সেই ধারালো আংটি দিয়ে মারতে যায়, কিন্তু তখনই জালাল তার হাত ধরে ফেলে। এরপরই পাঠারি এসে আফসার হাত থেকে আংটিটা নিয়ে নেয়। এর মানে জালাল আর পাঠারি আগে থেকেই সব জানতো আফসার ব্যাপারে, আর তারা প্ল্যান করেই তাকে এখানে এনেছে। এদিকে আফসা তো অনেক বেশি অবাক হয়ে যায়। আসলে সেদিন খান সাহেবকে মারার পর সে তার পকেট থেকে আফসার আইডি কার্ড পায় আর ডিটেলস দেখতে পায়। এরপরই সে সবকিছু জেনে যায়। এরপরে আমরা দেখি পাঠারি আফসাকে অনেক মারতে থাকে, কিন্তু সে তাকে জানে মারতে পারে না। তাই সে তাকে জালালের কাছে নিয়ে যায়। জালাল তখন বাঁশি বাজাচ্ছিল, যেটা সামনে বসে হাজারো মানুষ শুনছিল। তাই তাকে ডাকলেও সে শোনে না। তাই সে তখন স্পিকার অফ করে দেয় আর তাকে বলতে থাকে আফসাকে মেরে ফেলতে। তখন জালাল অনেক বেশি রেগে যায়, কিন্তু আবারও শান্ত হয়ে বলে সে যেন আফসাকে মেরে ফেলে। এই কথা শুনে পাঠারি বলে সে পারবে না, তার চেয়ে ভালো জালাল তাকেই মেরে ফেলুক। জালাল এবার পাঠারিকে জড়িয়ে ধরে। এরপরই জালাল আফসার দিকে একটা অস্ত্র নিয়ে এগিয়ে আসে, কিন্তু তখনই দেখা যায় আফসা জালালের হাত থেকে অস্ত্রটা নিয়ে পাঠারিকে মারতে থাকে আর তাকে মেরেই ফেলে। আর এভাবেই সে মেহবুবের মৃত্যুর প্রতিশোধ নেয়। এদিকে জালাল তো এসব দেখে অনেক খুশি ছিল। সে এবার আফসাকে নিয়ে একটা কারাগারে বন্দি করে রাখে। অন্যদিকে আমরা উস্তারাকে দেখতে পাই। আসলে উস্তারা তখনও বেঁচে ছিল, তবে সুস্থ ছিল না। সেদিন জুলি উস্তারাকে বাঁচিয়েছিল, আর এরপর থেকে জুলিরাই লুকিয়ে লুকিয়ে তাকে ট্রিটমেন্ট দেয়। এই কদিনে ছোট সহ সবাই উস্তারার অনেক সেবা করে। একদিন ডাক্তার উস্তারাকে চেক আপ করতে এসে তাকে কথা বলতে বলে, কিন্তু সে বলে না আর জুলিকে তার কাছে ডাকে। জুলি উস্তারার কাছে যেতেই সে বলে তার পাসপোর্ট কোথায়। এই কথা শুনে জুলি অবাক হয়ে যায় যে উস্তারা এখন কোথায় যাবে। এবার উস্তারা চোখ টিপ দেয়। এর মানে সে সুস্থ হতে না হতে স্পেন যাবে জালালকে মারতে আর আফসাকে বাঁচাতে। এদিকে ছোটরা এটা শুনে উস্তারাকে অনেক বাধা দিতে চাইলেও সে কারো কথা শোনে না। এরপর আমরা দেখি উস্তারাও স্পেনে চলে যায়। এরপর সে জালালের বাড়িতে গিয়ে সবাইকে মারতে থাকে। তখনই তার রাবিয়ার সাথে দেখা হয়। আমরা বুঝতে পারি তারা আগে থেকেই পরিচিত। দৃশ্য চলে যায় ফ্ল্যাশব্যাকে। রাবিয়া তখন প্রেগনেন্ট ছিল, আর সে যেদিন জানতে পারে জালাল খান সাহেবের টিম ছেড়ে বা রায়সাহের টিমের সাথে হাত মিলাতে যাচ্ছে, তখন সে খান সাহেবকে ফোন করে সব জানাতে চায়। তবে তখনই টেলিফোনের ল্যান্ডলাইন দিয়ে জালালের ভাই মহসিন তার কথা শুনে ফেলে। এরপরে সে তার কাছে এসে তাকে একের পর এক থাপ্পড় মারতে থাকে আর রাবিয়া চিৎকার করতে থাকে। এদিকে আমরা উস্তারাকে দেখতে পাই। সে তখন জালালের সাথেই কাজ করত। কোনো কিছু শব্দ পেয়ে সে দৌড়ে সেখানে যায় আর এই অবস্থা দেখতে পায়। তাই সে তাড়াতাড়ি করে তাদের দুজনকে দূরে সরায়। উস্তারা কি হয়েছে জানতে চায়। তখন রাবিয়া বলে যে জালাল আইএসআইয়ের টিমের সাথে হাত মেলাচ্ছে, সেই জালিমদের সাথে তার বাচ্চাকে বড় করতে পারবে না। এ কথা শুনে উস্তারা থ হয়ে যায়, আর সেই কিছু করবে তার আগেই রাবিয়া মহসিনকে গুলি করে মেরে ফেলে। এটা দেখে উস্তারা অবাক হয়ে যায়। এদিকে রাবিয়ার তখন পেটে অনেক পেইন হচ্ছিল। সে তখন কোনোভাবে রাবিয়াকে সামলায়। রাবিয়া তখন তাকে সেখান থেকে পালিয়ে যেতে বলে, কিন্তু উস্তারা সেদিন তাকে বাঁচিয়ে দিয়ে সব দোষ নিজের উপর নিয়ে নেয়। আর এটাই ছিল মূল ঘটনা। সে যাই হোক, রাবিয়া এবার উস্তারাকে দেখে আফসার কারাগারের চাবি দেয় তাকে, আর জানায় আফসার নিচে আছে, সে যেন তাকে বাঁচিয়ে নেয়। সে তখন তাকে জিজ্ঞেস করে সে কেন তার সাথে যাচ্ছে না। রাবিয়া হেসে বলে কিভাবে যাবে, তার বাচ্চার আত্মা তো এখানে আছে। এ কথা শুনে উস্তারা আর কিচ্ছু বলে না। এরপরে সে আফসাকে গিয়ে উদ্ধার করে। তাকে জীবিত দেখে আফসাও অনেক খুশি হয়ে যায় আর তাকে জড়িয়ে ধরে। এরপর উস্তারা সবার সাথে ফাইট করে আফসাকে সেখান থেকে নিয়ে বেরিয়ে আসে। এরপর দেখা যায় আফসা উস্তারাকে দোয়া করে ফু দিয়ে দেয়, যেমনটা সে মেহবুবকে দিয়েছিল, কারণ উস্তারা আফসার জন্য জালালের সাথে ফাইট করবে। এদিকে আমরা জালালকে দেখি যে সেই ষাঁড়ের সাথে খেলার জন্য মাঠে নেমেছে। চারপাশে হাজারো মানুষ। সেখানে আমরা রাবেয়াকেও দেখতে পাই। খেলা শুরু করার আগেই তার কাছে ফোন আসে। উস্তারা যাকে মেরেছিল সেই কলটা দেয় আর বলে উস্তারা ফিরে এসেছে আর রাবিয়াও তার সাথে মিলিত আছে। এই কথা শুনে জালাল এবার রাবিয়ার দিকে তাকায়। এরপর তারা দুজন আলাদাভাবে কথা বলে। এরপরই খেলা শুরু হয়। তখন দেখা যায় ষাঁড়ের বদলে উস্তারা আসে। জালাল এবার বেশ ইন্টারেস্ট নিয়ে খেলতে শুরু করে। তবে তার আগে সে রাবিয়ার কাটা মাথা বের করে আনে সবার সামনে। এটা দেখে তো সবাই অবাক হয়ে যায়, মানে সে রাবিয়াকে মেরে ফেলেছে। এরপরই সে সেটা ছুঁড়ে মেরে ফাইটিং এর জন্য রেডি হয়। উস্তারাও সেখানে তার আইকনিক সেলুনের ছুরিগুলো নিয়ে রেডি হয়। প্রথমে তো উস্তারা তাকে আহত করতে থাকে, কিন্তু পরবর্তীতে সে একটু দমে যায়, কিন্তু তবুও সে হাল ছাড়ে না। জালাল যখন উস্তারাকে অনেক বেশি আহত করে ফেলে, তখনই দেখা যায় তার লোকেরা চলে আসে আর জালালের লোককে বন্দুক ঠেকিয়ে আটকায়। ততক্ষণে উস্তারা উঠে যায় আর জালালকে মারতে গিয়েও থেমে যায়। তখনই সেখানে আফসা আসে। সে এবার তলোয়ার হাতে নিয়ে জালালের বুকে গেঁথে দেয় আর তাকে সেখানেই মেরে ফেলে। এভাবেই আফসা তার প্রতিশোধ শেষ করে। জালালের রক্তে আফসার পুরো শরীর মেখে যায়। সেবার উঠে উস্তারার কাছে চলে আসে আর তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। তবে এটা কষ্টের কান্না না, এটা তার জয়ের কান্না। উস্তারাও তাকে দেখে অনেক খুশি হয়। আর এরপরে আমরা দেখি আফসা এবার নিজের জীবন স্বাভাবিক করে ফেলেছে। সে তার বাবার মতোই গান গাওয়া নিয়ে ভবিষ্যতে এগিয়ে যাচ্ছে। আফসা তার স্টুডেন্টদের গান শেখায় এখন। আর সেই স্টুডেন্ট হিসেবে আমরা সেখানে উস্তারা আর তার লোকেদেরকেও দেখতে পাই। অর্থাৎ তারা সবাই এখন এই গ্যাংস্টার থেকে বেরিয়ে স্বাভাবিক জীবনে চলে এসেছে। তবে কেউ এখন আর কোনো হতাশা বা কষ্টে নেই, সবাই বেশ খুশি। আর শেষের দিকে আমরা দেখতে পাই যে খান সাহেব এখনো মারা যায়নি, সে হসপিটালে অ্যাডমিট আছে। উস্তারা তার সাথে দেখা করতে যায় আর আগের মতোই খান সাহেব তাকে এখনো তার কুকুর বানিয়ে রাখে। কিন্তু এতেও উস্তারা খুশি। আর এরই সাথে আমাদের এই আজকের গল্পটাও শেষ হয়ে যায়। এই তো ছিল এক গ্যাংস্টারের জীবনের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে
সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।